অতি গোপনে হঠাৎ করেই ঢাকায় ছুটে এলেন ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্রধান পরাগ জৈন। বাহিরে বলা হচ্ছে এটি নাকি সাধারণ বৈঠক, কিন্তু আসল কারণ শুনলে চোখ কপালে উঠবে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সামনে আসতেই রীতিমতো মাথায় হাত মোদী সরকারের। সেই ছাত্র জীবন থেকে চীনের সাথে ফখরুলের যে গোপন সখ্যতা, সেটাই এখন দিল্লির গলার আস্ত এক কাঁটা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দাওয়াত দিতে চায়, ভারতে নিতে চায়, এই চেষ্টা চালাচ্ছে, কিন্তু উনি যাবে কিনা সেটা বড় প্রশ্ন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত করতে চায়, ভারতে নিতে চায়, ভারতে নিয়ে আলাপ করতে চায়, কারণ মোদিজি তো আসতে পারবে না। মোদিজি আসলে কি ঘটে এখানে, এটা অতীতে একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা এই জাদুঘরে রাখা হয়েছিল। হ্যাঁ ভাই, মোদি যখন আসছিল তার কিছু স্টিল ছবি এই জাদুঘরে রাখা হয়েছে। এই মোদিজি যখন আসে তখন ঢাকা শহরে যা কিছু ঘটনা ঘটছিল, ওই ঘটনার স্থির চিত্রগুলা এই জাদুঘরে রাখা হয়েছিল, সেগুলা কিন্তু সরাইয়া দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বা সরকারের একাংশ, যেটা এন্টি ইন্ডিয়ান উইং ইন দ্য গভর্নমেন্ট বা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী যারা আছেন, তারা মনে করেন যে বাংলাদেশ এবং বহির্বিশ্বের বর্তমান রাজনৈতিক ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি যে কলাকৌশল আছে, সেই কলাকৌশলে এই মুহূর্তে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি রাষ্ট্রপতি হলে সেটা বাংলাদেশের পক্ষে যাবে, সরকারের পক্ষে থাকবে এবং সরকার সুবিধাজনক অবস্থানে থাকবে, যেহেতু তার ইন্টারন্যাশনাল কানেকশন আছে সেই অনুযায়ী। হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিটা খুব জমে উঠেছে, প্রচন্ড জমে গেছে। এমন জমেছে, এখানে সবচেয়ে বেশি আগ্রহ তো ইতিপূর্বে চীন দেখিয়েছেই। হঠাৎ করে ভারত এখানে এমন ভাবে ইনভলভমেন্ট দেখাচ্ছে, মনে হচ্ছে তার যে কোনো একটা জায়গায় অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যার কারণে সে ঝাঁপিয়ে পড়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, গত 2 দিন আগে একযোগে যেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেছেন, ঠিক ওই দিনেই কিন্তু আরেকটা ঘটনা। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল, নেট দুনিয়ায় তুলপার নেড়ে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। সেই ভাইরাল কিছু টপিক একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদেরকে আরো কিছু তথ্য দেখাবো, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, চলুন ভিডিওতে আমরা একে একে সেই ভাইরাল টপিক গুলো দেখে আসি। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ। অতি গোপনে হঠাৎ করেই ঢাকায় ছুটে এলেন ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্রধান পরাগ জৈন। বাহিরে বলা হচ্ছে এটি নাকি সাধারণ বৈঠক, কিন্তু আসল কারণ শুনলে চোখ কপালে উঠবে। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সামনে আসতেই রীতিমতো মাথায় হাত মোদী সরকারের। সেই ছাত্র জীবন থেকে চীনের সাথে ফখরুলের যে গোপন সখ্যতা, সেটাই এখন দিল্লির গলার আস্ত এক কাঁটা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দাওয়াত দিতে চায়, ভারতে নিতে চায়, এই চেষ্টা চালাচ্ছে, কিন্তু উনি যাবে কিনা সেটা বড় প্রশ্ন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত করতে চায়, ভারতে নিতে চায়, ভারতে নিয়ে আলাপ করতে চায়, কারণ মোদিজি তো আসতে পারবে না। মোদিজি আসলে কি ঘটে এখানে, এটা অতীতে একটা ইতিহাস আছে, যে ইতিহাসটা এই জাদুঘরে রাখা হয়েছিল। হ্যাঁ ভাই, মোদি যখন আসছিল তার কিছু স্টিল ছবি এই জাদুঘরে রাখা হয়েছে। এই মোদিজি যখন আসে তখন ঢাকা শহরে যা কিছু ঘটনা ঘটছিল, ওই ঘটনার স্থির চিত্রগুলা এই জাদুঘরে রাখা হয়েছিল, সেগুলা কিন্তু সরাইয়া দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বা সরকারের একাংশ, যেটা এন্টি ইন্ডিয়ান উইং ইন দ্য গভর্নমেন্ট বা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী যারা আছেন, তারা মনে করেন যে বাংলাদেশ এবং বহির্বিশ্বের বর্তমান রাজনৈতিক ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি যে কলাকৌশল আছে, সেই কলাকৌশলে এই মুহূর্তে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি রাষ্ট্রপতি হলে সেটা বাংলাদেশের পক্ষে যাবে, সরকারের পক্ষে থাকবে এবং সরকার সুবিধাজনক অবস্থানে থাকবে, যেহেতু তার ইন্টারন্যাশনাল কানেকশন আছে সেই অনুযায়ী। হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিটা খুব জমে উঠেছে, প্রচন্ড জমে গেছে। এমন জমেছে, এখানে সবচেয়ে বেশি আগ্রহ তো ইতিপূর্বে চীন দেখিয়েছেই। হঠাৎ করে ভারত এখানে এমন ভাবে ইনভলভমেন্ট দেখাচ্ছে, মনে হচ্ছে তার যে কোনো একটা জায়গায় অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যার কারণে সে ঝাঁপিয়ে পড়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, গত 2 দিন আগে একযোগে যেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেছেন, ঠিক ওই দিনেই কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, মারাত্মক ঘটনা। তারপরও রুহুল কবির রিজভীরা যে জামাতের বিরুদ্ধে হঠাৎ করে মাঠে নেমেছে, এটা রয়ের প্রধানের ঢাকা সফরের প্রভাব হয়ে থাকতে পারে। আমরা তোমাদের ওইসব রাশেদ খান না যে তোমাদের জুতা টানবো একটা সচিব পোস্টের বিনিময়ে। আমরা সেই নুরুল হক নূর না, যেই হলো গণ অভ্যুত্থানকে বিক্রি করে যায় একটা প্রতিমন্ত্রীর কাছে। আমরা সেই জুনায়েদ সাকিনা, যে লাল পতাকা বিক্রি করে দেয় প্রতিমন্ত্রীর কাছে। আমরা হলাম শহীদ ওসমান হাদির উত্তরসূরি, যারা জান দিবে জুলাই দিবে না বাংলাদেশে। চিফ এসেছিল বাংলাদেশে, এটা নিয়ে অনেকে কথা বলছে। এটা নিয়ে কথা বলার অ্যাকচুয়ালি কিছু না, এটা একটা নর্মাল ফেনোমেনন। আমাদের দেশের গোয়েন্দা সংস্থার প্রধানরা প্রতিবেশী দেশে যাবে, আর তাদের আসবে, বাট এইটা আসার মধ্যে একটা স্পেশালিটি ছিল। স্পেশালিটি হচ্ছে, আমি যখন ত্রিবেদী সাহেব যখন মন্ত্রীর পদমর্যাদা নিয়ে বাংলাদেশে এসেছিল, তখন কিন্তু আমি বলেছিলাম যে সে কোনো একটা স্পেশাল ইন্টারেস্ট নিয়ে আসছে কিছু একটা কাজে।
এবং তার পদ পদবি দিয়ে সে একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছিল। আমি যেটা জানতে পারলাম যে আমরা জানি যে 5 তারিখে 5ই আগস্ট বলবো না, 36 জুলাই তারা করেছিল কি যে শেখ হাসিনা ভারত দিল্লি থেকে একটা লাইভ বলবো না যেহেতু তার চেহারা দেখা যায় নাই, সো সরকার চেয়েছিল যে এটা যেন না করতে পারে, কিন্তু তারা এটা করেছে। মোট কথা হচ্ছে বাংলাদেশ সরকারের যে অনুরোধ তারা রাখেনি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার কাছে অ্যাকচুয়ালি তাদের ডিমান্ডটা দেখে আমি হাসতে হাসতে মরে গেছি। অ্যাকচুয়ালি শেখ হাসিনা বাংলাদেশে আসবে, কখন আসবে ওইটা নেগোসিয়েট করতে আসছিল ভারতের লোকজন, গোয়েন্দা সংস্থার সাথে। এটা একটা জয়েন্ট এফোর্ট ছিল সবার আর কি। তো প্রথমেই তারা ডিমান্ড দিয়েছে যে শেখ হাসিনার নামে যতগুলো কেস আছে এই কেসগুলো নতুন করে করতে হবে, আগের কেসগুলো হবে না। তার মানে বুঝতে পারছেন তো যে নতুন কেস মানে হচ্ছে এখন এইটা যদি রাজি হয় পরবর্তীতে কেসটাও তাদের মনের মতো হবে। মানে বাংলাদেশের জনগণ কি চাইলো, বাংলাদেশের সরকার কি চাইলো, এটা তাদের কাছে ইম্পর্টেন্ট না। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভারত অ্যাজ এ গভর্নমেন্ট দে ক্যানট অ্যাপ্রোচ অন আওয়ার ইন্টারনাল ইস্যু। তারপরে করছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে শেখ হাসিনাকে এসএসএফ এর প্রোটেকশন না দিলে সে আসবেই না। আরে তোরে কে আসতে বলছে, বাংলাদেশে তুই করে থাক, ওখানে গিয়া মর। মানে আমি এই ডিমান্ডটা থেকে আমি জাস্ট হাসতে হাসতে মরে গেছি যে সে এসএসএফ তাকে দিবে। এটার একটা সূক্ষ্ম সিগনিফিকেন্স আছে। তার মানে হচ্ছে এসএসএফ ছাড়া আসবে না, মানে হচ্ছে এসএসএফ তার ভরসা আছে, তার মানে হচ্ছে আমির উপর ভরসা আছে। কেন থাকবে না? জেনারেল ওয়াকার তো এখন সেনাপ্রধান এখনো আছেন, তাকে রেখে দিচ্ছেন। আমি অ্যাকচুয়ালি বিএনপি তারেক রহমানের হিসাব টিসাব কিছুই বুঝতেছি না। এই কারণেই মানে আর্মি, নেভি, এয়ারফোর্সে যারা শেখ হাসিনার আমলে গুম খুন থেকে শুরু করে মাত্র 15 জনকে অ্যারেস্ট করছে, বাকি সবকিছু রয়ে গেছে। এবং যদি এটাতে রাজি হয় তখন এসএসএফ এ জেনারেল ওয়াকার সুইটেবল লোকদেরকে ওখানে পাঠাবে। নেক্সট হচ্ছে বলছে যে ওই যে সাকিব আল হাসান থেকে শুরু করে যারা ওখানে ছিল তাদের বাড়িঘর ভাঙচুর করছে না, পাবলিক করছে না, এই মবে তো কারো কোনো সমস্যা দেখি না, শুধু আওয়ামী লীগের ছাড়া আর কি। বিএনপির আবার অন্যদের মব দেখলে, এনসিপির মব দেখলে সমস্যা। এই যে বাড়িঘর ভাঙচুর করছে, এটা নাকি ক্ষতিপূরণ দিতে হবে। অ্যামেজিং। মানে ভারত আমাদেরকে বলতেছে এটার জন্য ক্ষতিপূরণ দিতে। আসলে আওয়ামী লীগ, ওই যে কয়েকদিন আগে অর্ক বাহাদুরী নাকি একজন বলছে যে আওয়ামী লীগ আর বিজেপি, মানে আওয়ামী লীগ হচ্ছে বিজেপির অঙ্গ সংগঠন, তাই হয়ে গেছে। কারণ ওদিকে বিজেপি চালাচ্ছে, তাদের পক্ষ হয়ে তারা কথাবার্তা বলতেছে। আরেকটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ওই ভারতে যাওয়ার আমন্ত্রণ, এটার জন্য। এবং আমি যেটুকু শুনেছি, ভারতে এখন যাবে কিনা আমি জানি না, বাট শুনেছি সবগুলোই ডিনাই করে দিয়েছে। ব্রাভো। আমি মনে করি যে এটা একটা গুড ডিসিশন নিয়েছে। যে এখানে যদি আমি একটা জিনিস আমার নিজের বলতে চাই, শেখ হাসিনা নিজে আসুক বা আন্ডারস্ট্যান্ডিং এ আসুক, শেখ হাসিনা দেশে আসবে মানে হচ্ছে ওই যে জিয়াউর রহমান একবার আনছিল, ওই শর্ত টর্ত দিয়ে রাজনীতি করবে না, আইনা কিন্তু একদম বাংলাদেশের রাজনীতির ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সেম জিনিস হবে। শেখ হাসিনা যদি আসে তাহলে যেভাবেই আসুক দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ হবে এবং এই ক্রাইসিস ইন্ডিয়া কাজে লাগবে। সো শেখ হাসিনা নিজে থেকে যদি আসে, ফাইন, জেলে ভরা হবে। এবং আমি মনে করি যে সরকার কুইক টাইম এটাকে ঝুলাই দিতে হবে। বাট শেখ হাসিনাকে ঝুলাই দিবে? আরে আমাদের জিয়াউল হাসান, তাকে এই সরকার আসলো কি বলে তত্ত্বাবধায়ক সরকারের সময় কেস টেস্ট হইলো, ফাইনাল হইলো, এখন পর্যন্ত একটা রায় হইলো না, ফাঁসিতে ঝুলাবে কবে? ইভেন আমার খুব ক্লোজ ফ্রেন্ড যারা আছে তারা আশা করতেছে একদিন সে জিয়াউল হাসান বেরিয়ে আসবে। এই কনফিডেন্সটা কোত্থেকে আসে? অ্যাকচুয়ালি আমি একজন খুব সরকারের খুব ক্লোজ একজন সার্ভিং সেনা অফিসারের কাছে যেটা শুনছি যে স্যার তারা মানে হচ্ছে জেনারেল ওয়াকারের যারা আছে, ডিএমআই, ওসি, কমান্ডেন্ট এসইউ, ব্রিগেডিয়ার জেনারেল শামস, তারপর হচ্ছে প্রিপেয়ার্ড হয়ে আসেন, নামগুলো ভুলে গেলাম, তার যে ডেপুটি যারা আশেপাশে আছে, মেইন হচ্ছে শামস, তারা একটা প্রোপাগেট করতেছে আর্মির ভিতরে যে শেখ হাসিনা আসলে সবকিছু স্টেবল হবে এবং আর্মি শেখ হাসিনার সাপোর্টে থাকবে। প্রোপাগেট করতেছে, এটা হচ্ছে লো লেভেলে একটা অফিসার একটা গুটি করে বলতে। বাট কথা হচ্ছে এটার কারণ একটাই, ওই যে এসএসএফ এর উপরে আস্থা। আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আমি সরকারের অনেক জিনিস পছন্দ করি, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। ভারতীয় যারা অবৈধ আছে তাকে ফেরত পাঠিয়ে দিবে, শেষ পর্যন্ত যদি দেয়। ব্রিগেডিয়ার শামস, যিনি আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার, উনি রাওয়াতে খুব সুন্দর কথা বলেছেন। পিলখানা হত্যাকাণ্ডর বিচার হবে, মেজর জাহিদের বিচার হবে, জাহিদের সাথে যারা অন্যায় করেছে, তারপরে সিনহা হত্যার বিচার হবে। কিন্তু আমরা অনগ্রাউন্ডে কিন্তু এখন পর্যন্ত কোনো মুভমেন্ট দেখতেছি না। আমরা সরকারকে সাপোর্ট করবো তখনই যখন আমাদের ডিমান্ডগুলো ফুলফিল হবে। বাট একটা জিনিস হচ্ছে, শেখ হাসিনাকে যদি এরকম শর্ত সাপেক্ষে আসতে দেয় দেশে, আমার কথা হচ্ছে একটা ক্রাইসিস হয়ে যাবে। শেখ হাসিনা কি জন্য হয়েছিল? সে বিরোধী দলকে শত্রু বানাইছিল। বিরোধী দলরা হচ্ছে শত্রু।
বিএনপি কিন্তু একই কাজ করতেছে। বিরোধী দল মানে হচ্ছে শত্রু। রাশেদ খানকে ভালো করছে জামাত এনসিপি বিনিময়ে উৎসাহ করার জন্য। উনি যেটা করতে পারবে না। আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।